ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে, মিলতে পারে উত্তর। সরকারের নিরপেক্ষতার বিষয়ও পাবে গুরুত্ব। এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপর নির্ভর করবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব। দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান। দীর্ঘ 15টি বৎসর আমাদের প্রিয় নেতা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক। সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন বিএসএফের। অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। সংক্রমণ রোধে পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে 264 রোগী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। কাল স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে হবে এই বৈঠক। বিশ্লেষকরা বলছেন আলোচনায় মিলতে পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আর দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা করছেন প্রবাসী নেতারা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন, তার সম্মান পাবে আমাদেরকে। কেন? ওয়াই নট? উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বৎসর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে এর উত্তর। এমনটি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার আর প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও হতে পারে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব, যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজাকে অভিহিত করেছেন ডক্টর ইউনূস। 1990 সাল থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এবছর ডক্টর ইউনূস ছাড়াও অ্যাওয়ার্ড পান কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ইউনূস। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট, প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এর আগে বাংলাদেশ সময় 4:30টায় বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে দুই দেশের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে। তরুণদের ক্ষমতায়ন সহ নানা বিষয়ে ভূমিকা রাখায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন রাজা। পরে প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপরই ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ। এদিকে আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে হৃদয় বিদারক বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপের শীর্ষ নেতাদের পাশাপাশি শোকবার্তা দিয়েছেন
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনাকে হৃদয় বিদারক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, হৃদয় বিদারক এ ঘটনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শোক জানিয়েছেন শিল্পপতি গৌতম আদানিও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার দৃশ্যকে অত্যন্ত ধ্বংসাত্মক উল্লেখ করে বলেন, অনেক ব্রিটিশ নাগরিক ওই ফ্লাইটে ছিলেন, তাদের পরিবারের জন্য এই সময় ভয়ানক কষ্টের। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যারা উড়োজাহাজটিতে ছিলেন তাদের পরিবার ও বন্ধুদের পাশে আছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বলেন, ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল ও কানাডার নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ভয়াবহ। আহমেদাবাদ ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশিনের চেষ্টা করলে ফিরিয়ে দেয়া হয় ১২ জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অমানবিকভাবে পুশিনের বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পুশিন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে ১৭, মিনাটিলায় ২৩ এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকট সীমান্ত দিয়েও ১৭ জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো ৭০ জনকেই আটক করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ১২ জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকে ওইটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সরকার ঘোষিত ঈদের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরো দমে খুলবে অফিস আদালত। তার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রেলওয়ে স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে এখন যাত্রীর ভিড়। ফিরতি যাত্রায় স্বস্তি থাকায় খুশি সবাই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতা মাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যাই, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন, ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে ৪র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন, সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওইরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম।
স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিজা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের টানা ছুটিতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু আর সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। চিড়িয়াখানায় আনন্দ মেতেছে শিশুরা। ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাগর তীরে পর্যটকদের ঢল। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দি করতে ব্যস্ত অনেকেই। গত 6 দিনে কক্সবাজারে এসেছেন প্রায় 6 লাখ পর্যটক। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলি ভালো লাগতেছে। একটা বছরে যত দুঃখ কষ্ট বা যত কিছু সব একদম ধুয়ে মুছে যায়। সবাই মিলে একটু চিল করার জন্য সেই জন্য সাগরের পাড়ে আসে। ঈদের 6ষ্ঠ দিনেও দর্শনার্থী ও পর্যটকে মুখর খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। বিশেষ করে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কে পর্যটকের উপস্থিতি বেশি লক্ষণীয়। এছাড়া চেঙ্গি নদীর পাড় ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন স্থান ও ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখর। পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যও বেশ জমজমাট। উঁচু নিচু রোডটা দেখেছি আঁকাবাঁকা, তারপর অনেক উপরে, তো এটা এত উপর থেকে কোনো সময় দেখা হয় নাই, তো এটা দেখেও খুব মজা লাগতেছে। বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে, অথচ আমরা আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। এখন মানুষটা বাড়ছে, তো আমরা খুব এনজয় করেছি আর কি। অবসর সময় কাটাতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন রাজধানীবাসীও। চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর। বাঘ, ভাল্লুক দেখে প্রাণী জগৎকে জানছে শিশুরা। 1 সপ্তাহ বা 10 দিন ছুটি আমি দেখিনি, এই জন্য মানুষ একটু ঘুরতে পারতেছে একটু সময় নিয়ে। হাতি দেখলাম, বাঘ দেখলাম, লায়ন দেখলাম। বাচ্চা কাচ্চা আছে, ওই জন্য আসছি, বাচ্চারা দেখবে, ঘুরবে। বাচ্চার সাথে যে অ্যাটাচমেন্ট বাবা মায়ের, সেটা তো অন্য কারোর সাথে আর হয় না। ভবিষ্যতে শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় আরও বেশি নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে 64 জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন 1 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়াবিদরা বলছেন এমন ভ্যাবসা অবস্থা থাকবে আরও 2-3 দিন।
গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পুড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের। বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। প্যাসেঞ্জার পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। ১-১৫০ গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমী বায়ুটা সক্রিয় হবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাত সারা দেশে বৃদ্ধি পাবে তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।